আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে কমিশন সচিব আক্তার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানান, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধন, সীমানা নির্ধারণ সহ বেশিরভাগ কাজের সময়সীমা নির্ধারণ করেছে ইসি। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। সেপ্টেম্বরে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনী সংস্থাগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের সম্ভাব্য পথ পরিক্রমা এগিয়ে নেবে কমিশন। নতুন রাজনৈতিক দল 14 সেপ্টেম্বরে নিবন্ধন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ 15 সেপ্টেম্বর ও নির্বাচনের বাজেট প্রণয়ন করা হবে এই মাসের মধ্যে। দেশি বিদেশি পর্যটক, সাংবাদিকদের জন্য নীতিমালা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল নভেম্বরের মধ্যে তৈরি করা হবে। ভোট গ্রহণের 2 সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে। সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। এরপরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দফায় দফায় অংশীজনের সঙ্গে বসবে কমিশন। সর্বশেষ ভোট কেন্দ্র স্থাপন ও মালামাল বিতরণের দিকে এগিয়ে যাবে কমিশন। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনার সাপেক্ষে। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী বিধি রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি বলে জানান সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত সরকার, আগামীতেও তাই হবে। কোনো অনির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে জনমত যাচাইয়ের আহ্বান জানান। বলেন, আগামী নির্বাচন কিভাবে হবে সেটি দেশের জনগণ নির্ধারণ করবে। যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। এদিকে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও তরুণ সম্মেলনে আমির খসরু বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর না করা গেলে দেশের কাজে আসবে না। এতে চাকরির বাজারে বড় পদগুলোর জন্য উচ্চ বেতনে বিদেশ থেকে লোক আনতে হবে। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ধারণায়ও পরিবর্তন আনা জরুরি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচন কমিশন এখনও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এভাবে দিনভর ক্যাম্পাস জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘিরে নিজেদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথে সেনা সদস্যদের উপস্থিতির সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন, তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে উল্লেখ করে ডাকসু, জাকসু এবং রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত 26 আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত হয়। সরকার থেকে কোনো দৃশ্যমান কার্যক্রম না দেখানোয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে কমপ্লিট শাটডাউন চলবে বলে জানিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। ইতোমধ্যেই রাজধানীর মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে সংগঠনটি আপত্তি জানায় বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে সমাধানে সরকারের দেওয়া 14 সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে। একই সাথে হামলাকারী পুলিশদের বিচারের দাবিও জানান তারা। এ সময় আগামী সপ্তাহে জাতীয় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানায় প্রকৌশল অধিকার আন্দোলন। ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনেক নিরীহ মানুষকে গুলি করেছে বিএসএফ। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি চান তিনি। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের আত্মরক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি ছুড়ছে বিএসএফ। দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। 56তম বিজিবি বিএসএফ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের মহাপরিচালক। সম্মেলনের শেষ দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত। দাবি করেন, সীমান্ত হত্যা নয়, বরং নিজেদের দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় মারণাস্ত্র ব্যবহার করছে বিএসএফ। All illegal foreigners, including Bangladeshi nationals, বাংলাদেশি নাগরিক যারা ভুলবশত কিংবা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে আইন মেনেই আমরা বিজিবির কাছে হস্তান্তর করছি।
অনেক অপরাধী রাতের বেলা সীমান্ত অতিক্রম করে, তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তখন কখনো কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা কাম্য নয়। এ বক্তব্যের জবাবে ভুলবশত সীমান্ত অতিক্রম করা নিরীহ বাংলাদেশিদের উপরও গুলির ঘটনা ঘটছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, প্রাণহানি এড়িয়ে আইন মেনে বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। অনেক সময় দিনের আলো অনেক নিরীহ নাগরিক সীমান্ত অতিক্রম করছে ভুলবশত, সেক্ষেত্রে তাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ। এসব বিষয় আমরা বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরেছি। অনেক হত্যাকাণ্ড হয়েছে যেগুলো চাইলে এড়ানো যেত। শেখ হাসিনা সরকার পতনে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন বিজিবি মহাপরিচালক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির 5ম সভায় এ তথ্য জানানো হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও পর্যাপ্ত কার্যক্রম না থাকায় চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ এই 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফকির লালন শাহের তিরোধানের দিনকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বৈঠকে। 167টা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট রিফর্মের মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো, প্রত্যেকটা প্রস্তাব আপনারা দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে। 100 কোটি টাকা মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সহযোগী রুহুল আমিন স্বপনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগে বলা হয়, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির নামে একটি সিন্ডিকেট গড়ে 100 কোটি টাকা পাচার করেন মাসুদ উদ্দিন চৌধুরী, রুহুল আমিন স্বপনরা। অভিযোগে আরও নাম আছে আওয়ামী লীগের 2 সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, বেনজির আহমেদেরও। সিআইডির কর্মকর্তা মনিরুজ্জামান মানি লন্ডারিং আইনে অভিযোগটি দায়ের করেন। এর আগে গত 20 আগস্ট একই অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম হোতা রুহুল আমিন স্বপনের 500 কোটি টাকা সম্পত্তি জব্দ করার কথাও জানায় সিআইডি। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 27 জন ডেঙ্গু রোগী। মোট রোগীর সংখ্যা 86 জনে দাঁড়িয়েছে। গত 2 মাসের চিত্র অনুযায়ী এই সংখ্যা তুলনামূলকভাবে কমে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোগীদের জন্য স্যালাইন সহ জরুরি ঔষধপত্রের পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানিয়েছেন তারা। চিকিৎসকরা বলছেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলায় মশাবাহিত চিকুনগুনিয়া ডেঙ্গু রোগীর বৃদ্ধি পেয়েছে। তাই বাড়ির আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার সহ সচেতনতার উপর জোর দিয়েছেন চিকিৎসকেরা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। নেদারল্যান্ডস সিরিজে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এশিয়া কাপের আগে দারুণ একটা প্রস্তুতি হবে বলে আশাবাদী লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের মানিয়ে নিতে সিলেটের কন্ডিশনটা ভালো কাজে আসবে বলে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। ডাচদের বিপক্ষে সিরিজটা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ একটা মঞ্চ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, যদি প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে পারে লিটনের দল। সবশেষ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বস্তি থাকলেও পূর্ণতা মেলেনি লো স্কোরিং সিরিজে।
ভালো উইকেট পাওয়ায় এবার ডাচদের বিপক্ষে প্রস্তুতি সারতে চান স্বাগতিক অধিনায়ক। বড় স্কোরের দিকেই লক্ষ্য লিটনের। শনিবার সন্ধ্যায় 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।